আসসালামু আলাইকুম। আপনার জীবন হোক সুস্থ, সুন্দর ও আলোকিত। প্রিয় দর্শক, শরতের স্নিগ্ধতায় আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। মাসব্যাপী ক্যান্সার সচেতনতায় আমাদের আয়োজন জীবনের জয়গান, স্তন ক্যান্সার সচেতনতায় প্রেরণার গান। অক্টোবর মাস বিশ্বজুড়ে পালিত হয় স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে। নারীর স্বাস্থ্য ও জীবনী নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ প্রতিদিন ও আমরা নারীর এই যৌথ উদ্যোগে আমরা প্রতিদিন নিয়ে আসছি বিশেষজ্ঞ চিকিৎসকদের গুরুত্বপূর্ণ তথ্য পরামর্শ। বাংলাদেশে প্রতি বছর হাজারো নারী নতুনভাবে আক্রান্ত হচ্ছেন এই স্তন ক্যান্সারে। দেরিতে শনাক্ত হওয়ার কারণে চিকিৎসা হয়ে ওঠে জটিল ও ব্যয়বহুল। তাই আজকের আলোচনায় থাকছে স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ, শনাক্তকরণ, প্রতিরোধ ও উন্নত চিকিৎসা নিয়ে বিস্তারিত আলোচনা। প্রিয় দর্শক, আজকের এই বিশেষ পর্বে আমাদের সঙ্গে রয়েছেন বিশেষজ্ঞ ডাক্তার ও মেডিকেল ফিজিস্ট প্রফেসর ডক্টর হাসিন অনুপমা আজহারি, প্রফেসর ইনস্টিটিউট অফ ন্যাচারাল সায়েন্সেস, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি UIU, পরিচালক সাউথ এশিয়া সেন্টার ফর মেডিকেল ফিজিক্স অ্যান্ড ক্যান্সার রিসার্চ, সহসভাপতি এশিয়া ওশেনিয়া ফেডারেশন অফ অর্গানাইজেশন ফর মেডিকেল ফিজিক্স, সাধারণ সম্পাদক আলো ভুবন ট্রাস্ট। আপা কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ বিপ্লব ভাই এই অনুষ্ঠানে আমাকে উপস্থাপন করার জন্য। জি, শুরুতে একটু খুশির খবর দিয়েই শুরু করতে চাই। সেটা হলো যে সম্প্রতি আমরা জেনেছি যে আপনি সভাপতি নির্বাচিত হয়েছেন এশিয়া ওশেনিয়া ফেডারেশন অফ অর্গানাইজেশন ফর মেডিকেল ফিজিক্স এই অর্গানাইজেশনে। সো আমরা এখান থেকে শুরু করি। তো সেটা হলো, প্রথমে জানতে চাই বাংলাদেশের সরকারি ও বেসরকারি হিসাবে বর্তমানে ব্রেস্ট ক্যান্সার রোগীর সংখ্যা কত হতে পারে এবং পরিসংখ্যান কতটা নির্ভরযোগ্য? প্রথমে আমি বলতে চাই যে আমাদের দেশে আসলে সঠিকভাবে এখনো পরিসংখ্যানটা নেই, মানে সরকারিভাবে নেই। তবে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির একটা ডেটা আপনারা সবাই সেটা দেখতে পারবেন, এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং গ্লোবোকনের তথ্য অনুযায়ী আমরা দেখেছি যে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে এ পর্যন্ত প্রায় 3.5 লাখ মেয়েদের ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং করা হয়েছে, যেটাতে আমরা 29,000 থেকে 30,000 মতো পজিটিভ এসেছে, অর্থাৎ 1% মতো পজিটিভ এসেছে। এবং গ্লোবোকনের তথ্য অনুযায়ী প্রতি বছর বাংলাদেশে প্রায় 13 থেকে 15,000 নতুন রোগী আক্রান্ত হয় এবং মারা যাচ্ছে হচ্ছে প্রায় 6,000-এর মতো প্রতি বছর। এবং আমাদের দেশে এই পর্যায়ে আমরা কিছুদিন আগেও জানতাম যে জরায়ুমুখ ক্যান্সার ছিল বেশি 1 নম্বরে, এখন সেটা কমে এসে এখন স্তন ক্যান্সারটা আমাদের প্রাথমিকভাবে 1 নম্বরে চলে এসেছে। আমাদের দেশে বেসিক্যালি ব্রেস্ট ক্যান্সারের এই বিষয়ে তথ্যপত্র সংগ্রহে বড় বাধা বা চ্যালেঞ্জ কোনগুলি? চ্যালেঞ্জ আসলে এগুলো নিয়ে আসলে তো প্রথম প্রাথমিক পর্যায়ে যখন আমরা পিছের দিকে তাকাই তখন কিন্তু আসলে এগুলো নিয়ে কেউ সচেতন ছিল না। আস্তে আস্তে আমরা দেখলাম যে সরকারি বেসরকারিভাবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে ইভেন পুরো বিশ্বেই কিন্তু এখন মানে চিকিৎসার চেয়ে প্রতিরোধ ব্যবস্থাকে কিন্তু বেশি গুরুত্ব দিচ্ছে। কারণ দেখা যায় আপনি হাসপাতাল করেও শেষ করতে পারবেন না, আপনি চিকিৎসার যে অর্থনৈতিক ব্যয়বহুলতা সেটাও আপনি শেষ করতে পারবেন না, কিন্তু আপনি যদি প্রতিরোধে চলে যান, প্রতিরোধ মানে যে আপনি বেস্ট অপশন। এই কারণে আমি বলবো যে এর মানে যে হাসপাতালগুলো চলবে না তা না, ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি প্রাথমিক পর্যায়ে নির্ধারণ করতে পারেন আমাদের আসলে মূল উপাদ্য হচ্ছে একটা সুস্থ জীবন বা একটা মানুষকে বাঁচিয়ে রাখা, সেখানে যে কোনো লেভেলেই হোক, সেটা ডাক্তার হোক, একটা পাবলিক হেলথের লোক হোক, অথবা একজন সাধারণ মানুষ হোক, তাদের কাছে আমাদের সবাইকে মানে একটা আমাদের যেটা বলে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে আরবান এবং রুরাল এরিয়া সবাইকেই এই ব্যাপারগুলো আসলে এগুলো হচ্ছে প্রতিদিন মানুষের জীবনে একটা ছোট ঘটনা, যে এগুলো এমন না যে আমরা শুধু ডাক্তার হলেই জানবো, এটা একটা প্রত্যেকটা মানুষকে জানতে হবে যে আমি আমার শরীরকে যাতে অসুস্থ থেকে প্রতিরোধ করতে পারি কি করা উচিত, মানে কি করলে বেসিক্যালি ডাক্তারের কাছে কম যাওয়া লাগে এবং কিভাবে মানে হেলদি থাকা যায়। ডাক্তারের কাছে যেই চেক করতে হবে, আপনার একটা নিয়মিত একটা চেক আপও করতে হবে। স্ক্রিনিং মানে হচ্ছে আপনি বাসায় বসেও করতে পারবেন, কিছু জিনিস আছে, কিছুটা আছে যে আপনি যদি বাসায় বসে মনে করেন যে আপনার এক্সামিনেশনের সময় মনে করেন আপনার কোনো সন্দেহ হচ্ছে, তখন আলটিমেটলি ইউ হ্যাভ টু আপনাকে ডাক্তারের শরণাপন্নই হতে হবে, ইমেজিং বা কোনো টেস্টের শরণাপন্ন হতে হবে। কিন্তু প্রাথমিকভাবে আগে আপনাকে বুঝতে হবে যে আসলে আমরা সেটা ধরতে পারছি কিনা। এই যে সচেতনতা, এই সচেতনতাটা নেই। বিভিন্ন ধরনের টাবু রয়েছে, যেহেতু স্তন একটি লজ্জাকর অঙ্গ, যেটা প্রাইভেট পার্ট, সবাই হঠাৎ করে এটা বলতে চায় না, কাকে বলবে কিভাবে বলবে, আবার ধরতে পারলেও
কার কাছে যাবে, এই যে আমরা জানি না, প্রপার গাইডলাইনটা নেই দেখে আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায়, এবং যখন দেরি হয়ে যায় রোগও অনেক মানে অ্যাডভান্স স্টেজে পৌঁছে যায়। অ্যাডভান্স স্টেজে পৌঁছানো মানেই হচ্ছে আপনার সেটা নিরাময় করা একটু চ্যালেঞ্জিং। বিশ্বব্যাপী ব্রেস্ট ক্যান্সার প্রবণতার সাথে বাংলাদেশের যদি আমরা তুলনা করি, হ্যাঁ, তাহলে কি ধরনের পার্থক্য লক্ষ্য করা যায়? বিশ্বব্যাপী উন্নত দেশেও কিন্তু আপনার ব্রেস্ট ক্যান্সারই বেশি, কিন্তু ওখানে যে জিনিসটা মৃত্যু হার কম, বিকজ কারণ একটাই যে ওরা সচেতন বলে ওদের অফিস বলেন প্রত্যেকটা জায়গায় সরকারিভাবে একটা হেলথ ইন্স্যুরেন্স প্রক্রিয়া রয়েছে যার মাধ্যমে তারা স্ক্রিনিংটা করতে পারে, এবং এদের বলেই দেওয়া হয় যে এই 50 বছর উপরে, 30 বছরের উপরে বা 60 ইয়ার্স উপরে ইয়ারলি কী টেস্ট করতে হবে, এবং সেটা এমনভাবে বলা আছে যে প্রত্যেকে মানুষই করে, প্রত্যেকটি নর নারী প্রত্যেকে এই কাজগুলো করে। কিন্তু আমরা আমাদের দেশে বা উন্নয়নশীল দেশগুলোতে যেটা হয়, যেহেতু হেলথ ইন্স্যুরেন্স নাই সেজন্য এগুলো কিন্তু অনেক খরচের ব্যাপার থাকে, হঠাৎ করে চাইলেও আমরা করতে পারি না। এক নম্বর তো সচেতনতার পরেও যদি আমরা জেনেও থাকি, একটা শিক্ষিত সমাজও কিন্তু করতে চায় না, কারণ অর্থনৈতিক একটা ব্যাপার থাকে। তারপর আমরা গুরুত্বটা কম দিই, স্বাস্থ্যর ব্যাপারে আমরা একেবারেই খুবই অবহেলা করি। যতক্ষণ পর্যন্ত একদম পড়ে না যাই ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা হাসপাতালের দিকে যাই না বা ডাক্তারের কাছে যাই না, কি হবে রেখে দিই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এই ব্যাপারগুলোর জন্য উন্নত দেশে এই স্ক্রিনিং এর জন্য কিন্তু মৃত্যু হারটা কমে আসছে। আমাদের দেশে আমরা যদি স্ক্রিনিং এই পদ্ধতিটা সবার মনের মধ্যে ঢুকিয়ে দিতে পারি, চালু করতে পারি, আমিও মনে করি যে আমাদের দেশে এটা কমবে। সাধারণ মানুষের মধ্যে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা কতটুকু আছে বলে আপনি মনে করেন? আগে ছিল না, এখন কিন্তু একজন ইউনিভার্সিটির ছাত্রী থেকে শুরু করে 25 বছরের পরে ছাত্রী থেকে শুরু করে মানুষজন এখন একটু বুঝতে শুরু করেছে, এবং এটা আমাদের আসলে আরও ব্যাপকভাবে প্রচারণা দরকার। আমি যদি বলি যে আমাদের বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট দেখানো হয়, এই অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে যদি আমরা এগুলোও দেখাই, যে তাহলে মানুষ একটু সাধারণ বুঝতে পারবে। কারণ এত সাধারণ একটা জিনিস, আমরা যেটাকে বলি যে নিজের ব্রেস্ট নিজেই পরীক্ষা করে কিন্তু আমরা বুঝতে পারি, যেটাকে আমরা সেলফ ব্রেস্ট এক্সামিনেশন বলি। তো এটা যে ইউটিউবে পাওয়া যাচ্ছে, যে কোনো ডাক্তারের কাছে গেছে সে বলে দিচ্ছে, তো এই জিনিসগুলো এত সহজ একটা পদ্ধতি, কিন্তু আগে তো জানতে হবে। এই জন্য আমি মনে করি যে এখন কিছুটা সচেতনতা এসেছে, তবে প্রত্যন্ত অঞ্চলে জিনিসটা আরেকটু আমাদেরকে ভালোভাবে প্রচারণা করতে হবে। একজন গবেষকের দৃষ্টিতে প্রাথমিক স্তরে স্ক্রিনিং বাড়ানো গেলে মৃত্যু হওয়ার কতটা কমানো সম্ভব বলে আপনি মনে করেন? গবেষক রিসার্চ আমরা যেটাকে বলি গবেষণার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে কারণ বের করা। কারণ বের করা, আমরা প্রথম কথা হচ্ছে সচেতনতা মানে হচ্ছে আপনি নিয়মিত পরীক্ষা করছেন, দেখছেন, যদি স্টেজ অনুযায়ী আপনি ডাক্তারের কাছে সেই ধরনের ট্রিটমেন্ট চিকিৎসা নিচ্ছেন, এবং প্রাথমিক পর্যায়ে যদি ধরা পড়ে প্রায় 70% কিন্তু আমরা কিওর করে ফেলতে পারি, এবং এভাবেই কিন্তু কমে আসছে উন্নত দেশগুলোতে। সাকসেস রেটটা 70% থেকে 80%-এর মতো। কিন্তু আর গবেষণায় যেটা বের হয়ে আসে সেটা হচ্ছে কেন হচ্ছে, কারণটা। এই কারণটা যদি মানে সোর্স অফ ইনফেকশন, কারণটা না ঠিক কারণগুলি, হ্যাঁ, এগুলো যদি আমরা বের করতে পারি, যেটা একমাত্র গবেষকদের পক্ষেই সম্ভব। কারণ আমি বলবো যে কারণগুলো আমরা নিয়মিত বইয়ে পড়ে আসছি, যে আমাদের লাইফস্টাইল, জাঙ্ক ফুড, তারপর শারীরিক কি বলে এক্সারসাইজ যেটাকে বলে, প্লাস জেনেটিক কজ, এই যে জিনিসগুলো, এগুলো যখন আমরা দেখতে পারবো যে বাংলাদেশে কি কারণে, এখন আপনারা দেখবেন যে আমাদের অনকোলজিস্টের কাছে কিন্তু অনেক অল্প বয়সী মেয়েরা এই রোগে আক্রান্ত হচ্ছে, হ্যাঁ যাচ্ছে, তাহলে এই বয়সে কেন এটা বাড়ছে, বা একটা 30 বছর মহিলার কেন বাড়ছে, বা একটা 50 বছর, এই যে একটা তুলনামূলক চিত্র, এবং সেটা শুধু মানে আপনার কি বলবো শহরে এবং গ্রামে, এই তুলনামূলক চিত্র কিন্তু কারণগুলো সহ একমাত্র গবেষণায় সেটা উঠে আসবে, এবং আমরা যদি ওই জিনিসগুলোকে আরো বেশি হাইলাইট করতে পারি যে এই কারণগুলোর জন্য হচ্ছে, তাহলে কিন্তু এটা আরো বেশি নিরাময় করা সম্ভব হবে। ব্রেস্ট ক্যান্সারের উপসর্গগুলো নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য কি ধরনের গবেষণা সবচেয়ে কার্যকর বলে আপনি মনে করেন? আপনারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নাম শুনছেন, চ্যাট জিপিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন কিন্তু মানে সবাই জানে, বিশেষ করে আপনার ছেলেমেয়েরা যতটা জানবে আমরা কিন্তু অতটা জানি না। ওদেরকে এখন কিছু করতে বলে ওরা এআই দিয়ে চট করে একটা লিখে ফেলছে, খুব সুন্দর করে ব্যবহার করতে পারছে। এআইয়ের একটা এখন বর্তমানে ইউএস এবং বিভিন্ন উন্নত দেশে কিন্তু হেলথ সেক্টরে
50-60% কিন্তু এআই দিয়ে কাজ হচ্ছে। সো এআই দিয়ে যেটা সবচেয়ে বেশি করা যায় সেটা হচ্ছে আর্লি ডায়াগনোসিস, অর্থাৎ প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ করা। কারণ আমরা সেখান থেকে যে টিস্যুর যে ক্যারেক্টার্সগুলো খুব সুন্দর করে বের করা যায়, কিন্তু এআই যে আপনার কতটুকু নির্ভুলতা করতে পারছে সেটার জন্য প্রথমে কিন্তু গবেষণা দরকার। কারণ আমরা একটা ইমেজ কিন্তু দেখে আমরা বলতে পারি যে এখানে এই টিস্যুটার বা এই কোষটার কিছু অ্যাবনর্মালিটি ধরা পড়েছে, কিন্তু এআই দিয়ে আমরা এটা বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্সও বের করতে পারি, স্পেসিফিক্যালি করা যায়। জি, কিন্তু আমরা যদি এখন কম্প্যারিজন করি যে ভিজুয়াল ইন্সপেকশন এবং এআই দিয়ে এটার আসলে কতটুক সত্যতা বা তথ্য ভুল হচ্ছে বা ঠিক হচ্ছে, এই কম্প্যারিজনটা আমরা করতে পারি। এবং এটা আমার মনে হয় যে আমাদের যারা অনকোলজিস্ট আছেন তারা যদি গবেষকদের সাথে কাজ করেন তাহলে আমার মনে হয় এটা আরো দ্রুত সমন্বয়টা খুবই দরকার। জি, আমরা আশা করছি এই সমন্বয়টা আমরা করতে পারবো সবাই মিলে। অবশ্যই আমরাও চাচ্ছি, কারণ আমরা গবেষণা অলরেডি শুরু করেছি। জি জি। আর্লি ডিটেকশনের ক্ষেত্রে বাংলাদেশে কোন কোন নতুন প্রযুক্তি বা টুলস ব্যবহার করা হয়েছে এই পর্যন্ত? আমাদের দেশে এখন প্রত্যেক হাসপাতালেই ম্যামোগ্রাফি নাম শুনেছেন, যেটা 30 বা 35 বছর ঊর্ধ্বের মহিলাদেরকে করতেই হবে প্রতি 2 বছর বা 1 বছর অন্তর অন্তর। কিন্তু আলট্রাসোনোগ্রামিও রয়েছে, আলট্রাসোনোগ্রাফ, যেটা দেখা যায় যে যারা অল্প বয়স্ক যারা 30 বছরের নিচে তারা আলট্রাসোনোগ্রাফি করে। কিন্তু আরেকটা যেটা আসছে 3 ডাইমেনশনাল যেটা টোমোসিনথেসিস বলে, সেটাও বাংলাদেশে রয়েছে, যেখানে আরও পিন পয়েন্ট মানে আরও সূক্ষ্ম কোনো কিছু যদি ছোট কিছু ধরা পড়ে সেটা টোমোসিনথেসিসও আছে। আমাদের দেশে সব ধরনের প্রযুক্তিই আছে, যেমন আমাদের মতো নারীকে ম্যামোগ্রাফি একদম বাধ্যতামূলক করতেই হবে, কিন্তু দেখা আপনি যদি একটা পরিসংখ্যান নিয়ে দেখেন দেখবেন খুব কম মহিলা কিন্তু যাচ্ছে বা করছে, কারণ মেশিন রয়েছে, কিন্তু কতজন যাবে এটার জন্যই সচেতনতা দরকার। জেনেটিক টেস্টিং বা বায়োমার্কার রিসার্চ ব্রেস্ট ক্যান্সার শনাক্তকরণে কতটা কার্যকর হতে পারে? এটা তাদের জন্যই আমি বলবো যাদের ফ্যামিলি হিস্ট্রিতে, পারিবারিক ইতিহাসে, মানে বাবা মায়ের ফ্যামিলিতে যদি কারোর থেকে থাকে, নানা নানি দাদি, এরকম প্রিভিয়াস হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট। কারণ জেনেটিক প্রিডিসপোজিশন থাকলে যেটা সুবিধা হয় যে পরবর্তীতে আমরা যদি জেনে থাকি তাহলে পরবর্তীতে সেই নারী সেইভাবে নিজেকে নিয়মিত চেক আপে রাখবে, নিয়মিত ফলো আপ করবে, নিয়মিত সেলফ ব্রেস্ট এক্সামিনেশন করবে এবং তার চলাফেরা সবকিছু সেইভাবে ডক্টর একটা গাইডলাইন বা একটা অ্যাডভাইস নিয়ে রাখলে তখন সে যাতে প্রাথমিক পর্যায়ে ধরা পড়তে পারে। শহর বা গ্রামাঞ্চলের চিকিৎসা প্রাপ্তির পার্থক্য গবেষণায় কিভাবে ফুটে ওঠে? যে ইমেজিং এর কথা বলছি, যার যে ছবির মাধ্যমে আমরা শনাক্ত করতে পারি প্রাথমিকভাবে বা স্ক্রিনিং করতে পারি, সেটা গ্রামে করা খুব কঠিন হবে। কারণ হচ্ছে 1 নম্বর মেশিনটি খুব ব্যয়বাহুল্য, 2 নম্বর হচ্ছে আপনি গ্রামে মানে দক্ষ টেকনিশিয়ান, এটা কিন্তু চালানোর জন্য যে দক্ষ টেকনিশিয়ান, এবং আমি যে মেডিকেল ফিজিক্স পড়েছি ডাক্তারির পরে, মেডিকেল ফিজিক্স পাওয়া কিন্তু খুব কঠিন। কারণ এটার ইমেজ পদ্ধতি মানে ইমেজটা নেওয়ার পদ্ধতির উপরই কিন্তু আপনার ধরা পড়বে। তো এটার জন্য যে স্কিল পার্সোনাল দরকার হয় সেটা আপনার গ্রামে পাওয়া যাবে না। আর ইভেন আপনারা তো এটা জানেনই যে আমরা গ্রামে কিন্তু মানে স্পেশালাইজড ডক্টর পাওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে, আমার সেন্টারও আমরা পাই না। তো এই জন্য এই জিনিসগুলো, তবে আলট্রাসোনোগ্রাম সব জায়গায় আছে, প্রাথমিক পর্যায়ে যদি আলট্রাসোনোগ্রামে কিছু ধরা পড়ে তখন অবশ্যই ম্যামোগ্রাফি করতে পারবে, তবে রুরাল এরিয়ায় থেকেই এটা শুরু করতে হবে। গবেষণার তথ্য অনুযায়ী রেডিওথেরাপি, কেমোথেরাপি বা সার্জারি সফলতার হার বাংলাদেশের এই চিত্রটা কেমন? অবশ্যই ভালো, কারণ আমি দেখেছি আপনারা কিছুদিন আগে ব্রেস্ট কনজারভেটিভ সার্জনের সাথে ইয়ে করেছেন, এবং আমাদের দেশে কিন্তু এখন ইন্টারঅপারেটিভ রেডিওথেরাপির ডক্টরও আছে। সো আমি বলবো আমাদের চিকিৎসকগণ যথেষ্ট অভিজ্ঞ এবং তারা ভালোভাবে কাজ করছেন, এবং বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আছে, হয়তো সার্জারির পরেই রেডিওথেরাপি দিতে হয়, অথবা অনেক সময় একসাথে কেমোথেরাপিও দিতে হয়, হরমোন থেরাপিও আছে, এবং এখন কিছু আছে যেগুলো খুবই ব্যয়বাহুল্য। আমি বলবো যে আর যেন টিস্যুটা ক্যান্সারের দিকে না যায় সেজন্য সেরকম কিছু টার্গেটেড থেরাপিও আছে, যেটা আসলে সবাই নিতে পারে না। এটা ডিপেন্ড করে হচ্ছে হরমোনের উপর ভিত্তি করে, কিন্তু এগুলো সবাই নিতে পারে না দেখে আমরা সবসময় বলি যে এত ব্যয়বাহুল্য চিকিৎসা এটা আসলে, সেজন্য প্রাথমিক পর্যায়েই এটা প্রতিরোধ করা উচিত। রোগীরা চিকিৎসার জন্য দেরি করে ডাক্তারের কাছে আসার প্রধানতম কারণ কি বলে মনে হয়, এবং গবেষণায় এর প্রতিফলন কেমন?
প্রথম কারণই হচ্ছে অজানা, জানে না যে যেতে হবে, বুঝে না যে আসলে এটা কি আসলে আমার অসুখ কিনা। কারণ স্তনের কোনো আকার বলেন, কালার বলেন, কোনো নিঃসরণ বলেন, কিছু হলেই কিন্তু কোনো গোটা ফিল করলে কিন্তু তাকে অবশ্যই শরণাপন্ন হতে হবে ডাক্তারের। এবং সেটা বুঝবে কি করে যদি আপনি একটা গোটা হয়েছে আপনি হয়তো খেয়ালই করলেন না। বিভিন্ন কারণ আমরা মহিলারা আসলে অনেক ধরনের কাজে ব্যস্ত থাকি, তো অনেক সময় নিজের শরীরের প্রতি কিন্তু এত তাকানো যায় না, সময় দেওয়া যায় না। বাংলাদেশে আমাদের মায়েদের বা নারীদের এই কমন ক্যারেক্টারিস্টিক্সটা খুবই কমন। মানে তারা মনে করে যে পুরো ফ্যামিলির সাথে দেখতে 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 নিজের দিকেই কোনো সময় থাকে না। তো নিজের দিকে সময় দিতে হবে। আপনারা যদি ফ্যামিলিকে ভালো রাখতে চান সবার আগে নিজেকে সুস্থ রাখতে হবে। সুতরাং তাদের ভালো বেশি করে জানতে হবে যে আমার প্রতিটা অঙ্গ ঠিক আছে কিনা। সো স্তনের দিকে তাকে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন তাকে জানতে হবে এবং এটা সচেতনতাটা অবশ্যই ডেভেলপ করতে হবে। যদি না করে, আপনারা জানেন যে ক্যান্সার এমন একটা জিনিস যে সেলগুলো একটা ব্লাডের মাধ্যমে, লিম্ফের মাধ্যমে পুরো শরীরে ছড়িয়ে যায় এবং এত মারাত্মকভাবে এত তাড়াতাড়ি অনিয়ন্ত্রিত হারে বাড়তে থাকে যে এটা যে কোনো জায়গায়, যেটাকে আমরা মেটাস্টেসিস বলি, যে শরীরের বিভিন্ন জায়গায় যে এটা ছড়িয়ে পড়ে, তখন কিন্তু আপনার আর প্রাথমিক পর্যায়ে থাকে না। এজন্য অনেকেই দেখা যায়, যেমন কিছুদিন আগে আমার কাছে একটা পেশেন্ট এসে বলছে যে আমরা কোথায় করব। আমি আপনারা চিন্তা করতে করতেই 3 মাস গড়িয়ে ফেলেছেন, সুতরাং কোথায় করার দরকার নেই, বাংলাদেশেই করেন, বাংলাদেশেই থাকেন, বাংলাদেশের মাধ্যমেই আপনারা আগে জিনিসটা বুঝেন যে আপনার কি হয়েছে, সেটা বুঝতে হবে, কি চিকিৎসা হবে সেটা জানতে হবে। কিন্তু এই যে ডিসিশন মেকিংটাও অনেক সময় দেখা যায় অনেক দীর্ঘায়িত করে ফেলে, এর জন্য কিন্তু অনেক সময় প্রাথমিক পর্যায় থেকে দেরিতে চলে যায়। ক্লিনিক্যাল রিসার্চে রোগীদের অংশগ্রহণ বাড়াতে কি ধরনের প্রচেষ্টা প্রয়োজন বলে আপনি মনে করেন? আমি মনে করি সবাই কিন্তু গবেষণায় উৎসাহী এবং আগ্রহী। একটি হচ্ছে আমাদের দেশে মানে রোগীর সংখ্যা অনেক বেশি, ডাক্তাররা মানে কুলিয়ে উঠতে পারে না, যেটাকে বলবো। ডাক্তাররাও চায় এটা গবেষণা আসুক, কিন্তু আমাদের একটা মাল্টিডিসিপ্লিনারি টিম যেটাকে আমরা বলি, যে বিভিন্ন ধরনের মানুষ, একটা গবেষণায় দেখবেন একজন ডাক্তার দরকার, একজন পাবলিক হেলথের লোক দরকার, একজন স্ট্যাটিস্টিক্সের দরকার, একজন গবেষক দরকার। তো এই টিমটাই আমাদের দেশে হচ্ছে, এই প্রথাটাই ডেভেলপ করা হয় না। কারণ একটা হাসপাতালে একটা অ্যাডমিনিস্ট্রেশন চাচ্ছে যে তার কত পেশেন্ট হয়, সে শুধু ওইটা গণনা করছে। একজন ডাক্তার সারাদিন রোগী দেখছে, তাহলে এই গবেষণাটা করবে কে? তাহলে অন্যান্য উন্নত দেশে হচ্ছে গবেষণা সেন্টার প্রত্যেক হাসপাতালে রয়েছে, কারণ হাসপাতালের র্যাঙ্কিং হয় হচ্ছে তারা রিসার্চ কতটুকু করেছে। এই যে আপনি দেখবেন কিছুদিন পর পর আমাদের পেপারে আসছে যে রাশিয়া একটা ক্যান্সারের ওষুধ আবিষ্কার, ভ্যাকসিন করেছে। এই কেন আসছে? এরা কারা করছে? এটা রিসার্চাররা করছে, মানে আমাদের মতো লোকরা করছে যারা গবেষক, এবং একমাত্র টিচিং প্রফেশনের লোকরাই তো এই কাজটা করে। তো এর সাথে যদি আমরা ডাক্তারকে সংযুক্ত করতে পারি, আমরা যদি একটা পাবলিক হেলথের লোককে সংযুক্ত করে পড়ি, তাহলে স্ট্যাটিস্টিক্সের লোক আমরা যে একটা টিম যদি করি, এবং এই ধারণাটা আসলে সবার মাথায় দিয়ে দিতে হবে। এবং এটা আমি মাঝে মাঝে ডাক্তারদেরকে বলি যে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, যদি সহযোগিতা করেন তখনই কিন্তু এই গবেষণা আসবে, এবং গবেষণার কারণ যখন আসবে আপনারও একটা পার্ট অফ দ্য কন্ট্রিবিউশন থাকবে। এই জিনিসটা আমাদের মধ্যে এখন হয়ে উঠেনি। এবং ইভেন দেখবেন আমরা সবসময় ওই যে ইকোনমিক্স সাইডে কাট করতে যে গবেষক রাখতে গেলে তো আবার ইকোনমিক্যালি ইনক্রিজ করবে, আবার ইউনিভার্সিটিতেও চিন্তা করে যে গবেষকদেরকে যদি আলাদা একটা প্ল্যাটফর্ম দিয়ে দিই তাহলে ওখানেও ইকোনমিক্যালি ক্ষতি হবে। তার চেয়ে একসাথে, মানে গবেষণা এমন একটা জিনিস আমাদের একটা নির্দিষ্ট সময় থাকতে হয় এবং চিন্তা করতে হয়, এবং আমরা ইয়াং জেনারেশনকে কিন্তু এই গবেষণাতে এঙ্গেজ করি, এবং ইউনিভার্সিটিতে এখন সেরকম হচ্ছে। এবং আমি যতগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে করেছি, অথবা আমরা যেগুলো করছি সার্ভে বিভিন্ন রুরাল এবং আরবান এরিয়ায়, সবখানেই কিন্তু আমার ছাত্র, এবং ছাত্ররা আস্তে আস্তে জানতে পারছে, তাদের চর্চা বাড়ছে, তারা প্রযুক্তিতে উন্নত হচ্ছে। সেজন্য আমাদের টিমটার একটা সচেতন, মানে টিমটা যে দরকার এই জিনিসটা সকলকে বুঝতে হবে। এই ক্ষেত্রে আমি একটু অ্যাড করি, সেটা হলো যে ওভারঅল বাংলাদেশে সবখানে তাকালে আমাদের কিন্তু R&Dটা খুবই দুর্বল, মানে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। আর স্পেসিফিক্যালি আমরা ব্রেস্ট ক্যান্সার বা ক্যান্সার এই জায়গাটায় যখন আমরা কথা বলছি, বা এই অক্টোবর মাস মানে নিয়ে যে আমরা প্রোগ্রামটা করার চেষ্টা করছি, সরকারিভাবে যদি ইনিশিয়েটিভটা নেওয়া হয়, প্রাইভেট সেক্টর থেকে মানুষ আপনাদের মতো যারা বাইরের থেকে এসে এই কাজটা করছেন, অর্থ তো একটা অনেক বড় ব্যাপার। আপনি একটা টিম নিয়ে রিসার্চ করবেন, আপনি একটা এলাকায় যাবেন, আপনি একটা সার্ভে করবেন, থাকা, এখানে আপনার লেখাপড়া করা, আপনার অনেক রিসোর্স দরকার।
আসলে পয়সা ছাড়া সেটাও সম্ভব হয়ে ওঠে না। না, পয়সা ছাড়া সম্ভব না। আপনারা রিসেন্টলি দেখবেন যে TMSS একটা DNA ল্যাব করেছে এবং প্রায় 30 কোটি টাকা দিয়ে, 30 না 40 কোটি টাকা দিয়ে। সো আপনি যখন একটা জায়গায় গ্রামের মানুষের তথ্য নিতে যাবেন, আপনি হয়তো বা আমি যেই প্রযুক্তিগুলো বললাম অ্যাডভান্স প্রযুক্তি দিয়ে যদি করতে চান, আমরা যখন পাবলিকেশন করি তখন বলে যে আপনারা অ্যাডভান্স প্রযুক্তি দিয়ে করলেন না কেন? বিকজ অফ হচ্ছে ক্রাইসিস আছে, একটা ফান্ডিং এর যে ইম্পর্টেন্স হচ্ছে রুরাল এরিয়াতে এই ধরনের সুবিধা নেই। সো প্রথম প্রাথমিক পর্যায়ে আমরা বলি যে এক একটা দেশের কিন্তু এক এক ধরনের চাহিদা এবং এক এক ধরনের জিনিসের মানে প্রতুলতা, যেই প্রতুলতা দিয়ে আমরা একটা ফার্স্ট স্টেপ শেষ করি, সেকেন্ড স্টেপে যে তখন আমরা আর অ্যাডভান্সে যাই। সো এই জিনিসগুলো আমাদের সকলকেই বুঝতে হবে, বিশেষ করে আমরা যারা ডাক্তার এবং গবেষক, এদের মধ্যে একটা সমন্বয় থাকতে হবে। এবং ডাক্তার যদি ডাক্তার গবেষক না মনে হয়, এটা আমি আপনাকে আরেকটু অ্যাড করি, সেটা হলো যে আমি গত 7-8 বছর ধরে মানে প্র্যাকটিক্যালি দেখেছি, একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, এই যে সচেতনতা, যে কোনো ধরনের ক্যাম্পেইন আপনি দেখেন সচিবালয়, আপনি দেখেন ফার্ম গেট বা এই রাজধানী কেন্দ্রিক কিছু জায়গায়, এবং খুব ঠান্ডা ঘরের মধ্যে সভা সেমিনার বা আপনার এই সেমিনার সিম্পোজিয়াম গেল, কিন্তু আসলে এই জায়গাটা একদম প্রান্তিক পর্যায়ে মানুষের কাছে নিতে গেলে আপনাকে তো স্ট্র্যাটেজিক প্ল্যানটা সেভাবেই করতে হবে, অ্যাকশন প্ল্যানটা তো সেভাবেই আসবে না। আপনি যেটা বলেন সেটা ঠিক। আমরা যখন কোনো কিছু হয় তখন মনে করেন আমরা একটা মিছিল করে, অথবা আমরা একটা সোনারগাঁ বা শেরাটন হোটেলে অনেকের মাঝে কথা বলে, অথবা আমরা একটা সেমিনার করে শেষ, যে আমরা সবাইকে শোনালাম। কিন্তু এটা যদি সত্যিকারভাবে ঘরে ঘরে পৌঁছাতে হয় তাহলে কিন্তু একটা স্ট্র্যাটেজিক প্ল্যান আপনি যেটা বললেন সেটা করতে হবে। এবং এই জন্য কিন্তু সরকারি এবং বেসরকারি পর্যায়ে যে বিভিন্ন NGOs আছে, ট্রাস্টিরা আছে, সো নন গভর্নমেন্টাল অর্গানাইজেশনের মধ্যে কিন্তু মেনলি দে আর মানে লিমিটেড একটা নির্দিষ্ট কাজে, সেটা হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার নিয়ে। কিন্তু এই ক্যান্সার কিন্তু একটা স্পেশালাইজড অ্যাডভান্স লেভেল। যেমন আমি আমার আলুভুবন ট্রাস্ট, আমাদের প্রতিষ্ঠাতা ডক্টর জাকারি এবং আমরা সবাই এই নিয়ে বছরের পর বছর কাজ করে আসছি। সেজন্য মানে এটা আমরা যেটাকে আমরা বলি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। সো এইটা যদি আমরা উদ্বুদ্ধ করতে পারি, যারা এই ধরনের কাজ করে তাদেরকেই আনতে হবে এবং স্কিল মানুষ তৈরি করতে হবে। সেরকম যদি ইকুইপমেন্ট লাগে তাহলে সেটাতে আমাদের খরচ করতে হবে। সো সেইভাবে যদি আমরা একটা স্ট্রাকচারাল স্ট্র্যাটেজিক প্ল্যান করি, কারণ আমি তো এই যে আপনি যেমন আজকে আমাকে ডাকলেন এটা করার জন্য, এরকম দেখবেন অনেক অনুষ্ঠান হচ্ছে, কিন্তু হওয়ার পরও তাহলে কমছে না কেন? বিকজ আমরা তো শুধুমাত্র একটা ঘরের মধ্যে সীমাবদ্ধ। খাদ্যাভ্যাস, ফাস্টফুড, স্লিপিং প্যাটার্ন বা দূষণ, এসব জীবনধারাগত বিষয় ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। এ নিয়ে আপনার গবেষণা বা তথ্য কি বলে? এই বিষয়গুলো নিয়ে আমরা অনেক গবেষণা করেছি, এখনো করছি। আমরা একটা সার্ভে করছি যে এগুলো থেকে তথ্য বের করার জন্য আসলে কোন কারণগুলো কোন ক্যান্সারের জন্য দায়ী। তো আমরা এই সার্ভেটা আমাদের এখনো চলছে। তো এখানে আসলে এটা কি আপনার নওগাঁতে? যেটা নওগাঁয় হচ্ছে এবং বিভিন্ন জায়গায়, যেমন আমরা রিসেন্টলি গার্মেন্টসের সাথে কথা বলছি, গার্মেন্টসে করছি। তারপর হচ্ছে আমরা যেসব NGOs এর আপনার বিভিন্ন বেনিফিশিয়ারিজ আছে তাদের সাথে করছি। সো আমরা বিভিন্ন জায়গায়, কারণ আমাদের তো আসলে কম্পারিজনটা, তুলনামূলক চিত্রটাও জানতে হবে যে কোন জায়গায় কি হচ্ছে। তো আমাদের যে জিনিসটা আমি বলি যে আমাদের এখন আসলে আমি যখন ক্লাসে পড়াই তখন দেখি আমাদের ছাত্রছাত্রীরা সবসময় বলে থাকি যে সকালে যে এই যে আসলো, বাসে হোক গাড়িতে হোক বসে আসলো, আসার পর প্রত্যেকটা ক্লাস 4:30 পর্যন্ত বসে থাকলো, খাওয়া দাওয়ায় খেলো জাঙ্ক ফুড, একেবারেই ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই, আবার বাসায় যেয়ে আবার বিছানায় শুয়ে পড়লো। এই যে একটা মুভমেন্টের যে একটা সেডেন্টারি লাইফস্টাইল যেটাকে বলি, যে অলসতা, একেবারেই থাকে না, এবং তারা খাওয়া দাওয়ার প্রতিও সচেতন না, যার জন্য এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে এইসব যে রোগের সৃষ্টি করে। এবং সবখানেই আপনি দেখবেন, আপনি যে কোনো ওয়েবসাইটে বলেন, যে ইউটিউবে দেখবেন, আমরা অনেক রিলস দেখছি, এটা দেখছি, কিন্তু স্বাস্থ্য নিয়ে রিল দেখার মানুষ কিন্তু ছাত্ররা দেখে না, মানে যেগুলো প্রোডাক্টিভ আর কি, যেগুলো ওরা দেখে না। হ্যাঁ, এবং আমরা টিচারও সহজে বলি না, কারণ আমরা আমাদের ক্লাস নিয়ে চলে আসি। কিন্তু স্বাস্থ্য যে একটা বিরাট অঙ্গ, আমি সবসময় বলি যে তোমরা যদি স্বাস্থ্যই ভালো না থাকে তাহলে পড়াশোনাও ভালো করতে পারবা না। তো স্বাস্থ্যটাকে তোমাদের, আমি আপনার সাথে একটু অ্যাড করি, এটা এই তথ্যটা আমাদের দর্শক শ্রোতাদের কাছে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। জি, আমি পার্সোনালি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মানে ফ্রিকোয়েন্টলি ভিজিট করি। দুটো জিনিস আমি খেয়াল করি, একটা হলো যে তাদের ওয়াশরুম বা মানে তাদের যে টয়লেটগুলি এবং তারা যে খাবারগুলি ওই প্রতিষ্ঠানের ক্যান্টিন থেকে খায়, মানে আমার দেখা এত অস্বাস্থ্যকর এবং আনহেলদি খাবার এবং
ধরেন একটা ভিসির বা একটা প্রিন্সিপালের বা ধরেন একজন হেডমাস্টার বা একটা হেডমিস্ট্রেস, তার ওয়াশরুমটা কত সুন্দর, কিন্তু আমার বাচ্চারা যে স্কুলে যেখানে পড়ছে, ইউনিভার্সিটিতে পড়ছে, তাদের ওয়াশরুমগুলো কিন্তু আসলে হেলদি না। সো এটা আসলে এটাও ওই ব্রেস্ট ক্যান্সার যেমন ট্রিটমেন্ট একটা মাল্টিডিসিপ্লিনারি যে একটা ট্রিটমেন্ট পদ্ধতি, সো আমাদের এই জায়গাগুলোও একটু আমাদের নার্সিং করা দরকার মনে হয়। আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি বা যেগুলো কর্পোরেট অফিসগুলো কিন্তু এখন সেগুলি কম্পারেটিভলি অনেক বেটার। ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় আলো ভুবন ট্রাস্টের সংস্থার মৌলিক কাজ এবং রিসেন্ট আপনাদের যে অ্যাক্টিভিটিস সেটা নিয়ে ছোট্ট করে শুনবো। আমরা ব্রেস্ট ক্যান্সার এবং এর সাথে জরায়ুমুখ ক্যান্সার করছি। এটা আমরা যদিও বাংলাদেশ সরকার থেকে বিভিন্ন সদর উপজেলায় এই জিনিসগুলো করা হচ্ছে, স্ক্রিনিং করা হচ্ছে, কিন্তু তারপরও আমরা মনে করি যে বাংলাদেশে 18 কোটি মানুষ, যদি আমরা 50% নারীও ধরি, তাহলে সেই ক্ষেত্রে সমস্ত জায়গায় কিন্তু সরকার এবং বেসরকারি যদি একসাথে কাজ করে তাহলে অনেক দ্রুত ত্বরান্বিত আমরা এই কাজটি করতে পারবো। সেজন্য আমরা একেবারে প্রত্যন্ত অঞ্চলে কমিউনিটি ক্লিনিক বা যে কোনো স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের যদি কোনো কার্যালয় থাকে এবং আমাদের সমস্ত ফুল সেট আপ, আমাদের সমস্ত ডাক্তার নিয়ে আমরা এই কাজটা করছি। সেই সাথে শুধু কাজ করার সাথে সাথে আমরা এটাতে গবেষণায় হাত দিয়েছি, আমরা সার্ভে ফর্ম করেছি, পাবলিকেশন করছি। কারণ আমরা জানি যে আমাদের মানে আমি আবার প্রিভেনশনের উপরও ডিগ্রি করেছি। এটার একটা কারণই হচ্ছে যে আমি চিন্তা করলাম অনেক মানুষই তো প্র্যাকটিস করছে, তাহলে কয়েকজনকে প্রতিরোধে এগিয়ে আসতে হবে, এই চিন্তা থেকেই কিন্তু আমি ডাক্তার থেকেই এই পথে আসলাম। আমি আমার প্র্যাকটিস বন্ধ করে এই পথে এই কারণে এসেছি যে আমি একটা মানুষকে যেন আমি গাইডেন্স দিতে পারি, সঠিকভাবে বলতে পারি। এবং আলো ভুবন এটাতে প্রায় 18 সাল থেকে কাজ করছে নিরলসভাবে, এবং আমরা মনে করি এখন অনেক মানুষ হয়েছে। আমি নিজেই ফিল্ডে যাই। সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থা বা এনজিওগুলো কী ধরনের ভূমিকা রাখতে পারে এই সচেতনতা বৃদ্ধিতে? এবং আমাদের বাংলাদেশে আমাদের অনেক মিডিয়া আছে, এই মিডিয়াগুলির অ্যাক্টিভিটিস এবং রোল কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? আমি সবসময় মানে টিম ওয়ার্কে বিশ্বাসী। আমি কখনোই মনে করি না সরকারের পক্ষেও একা এত দায়িত্ব দেওয়া সম্ভব না, যেমন একটা বেসরকারি প্রতিষ্ঠানের। সুতরাং সরকারকে খুব সুন্দর করে যদি আমরা টিম ওয়ার্ক করি, যারা এই ধরনের, শুধু আপনি ডাক্তার হায়ার করলে হবে না, প্রতিষ্ঠানকে হায়ার করবে যে প্রতিষ্ঠান এই ধরনের কাজ করে। যেমন আমি বলবো যে আমাদের সাউথ এশিয়া সেন্টার ফর মেডিকেল ফিজ অ্যান্ড ক্যান্সার রিসার্চ, আমরা যেমন গবেষণা করি তেমন প্রতিরোধ ব্যবস্থাও নিচ্ছি। তো এই ধরনের প্রতিষ্ঠান আমাদের মতো আরও রয়েছে। তো এই ধরনের প্রতিষ্ঠানগুলোর সাথে যদি একসাথে সম্মিলিতভাবে কাজ করা যায়, কম্বাইন এফোর্ট, এবং নট নেসেসারি যে আপনার একটা বেসরকারি প্রতিষ্ঠানকে নিতে হবে, 3-4টা বেসরকারি প্রতিষ্ঠান, কারণ এক একজনের মধ্যে এক একটা তথ্য এবং এক একটা গুণাবলী রয়েছে, সমস্তকে যদি আমরা একসাথে করতে পারি। এবং সেই সাথে আপনি মিডিয়ার কথা বললেন, মিডিয়া ছাড়া আসলে কোনো কিছুতে আগানো সম্ভব না। যেমন আমি যে কাজ করছি, আজকে আপনি বললেন বলে আমি আসলাম, একটু মিডিয়াতে গেল, কিন্তু এই মিডিয়াটা, এই মিডিয়াকে বিভিন্ন ভূমিকা পালন করতে হবে প্রতিরোধের। এই খবরটা, এই যে আমরা মানুষের কাছে পৌঁছানোর সহজ ব্যাপার, এই যে ব্রেস্টের যে এই ব্রেস্ট মাসে আপনি একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখেন নাই যে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং করলেই এই মাসটি হচ্ছে, এরকম কোনো অ্যাডভার্টাইজমেন্ট তো আসে না আমাদের, এবং সেটা কোনো কোম্পানিও করে না। কিন্তু কোনো কোম্পানি, যেমন ফার্মাসিউটিক্যাল কোম্পানিজগুলো কাজ করছে, দেখবেন শুধু ডাক্তারকে নিয়ে আলোচনা করছে। কোনো মিডিয়া থেকে কোথাও দেখেছেন যে যেটা গ্রামের লোকরা কন্টিনিউয়াসলি দেখছে বা বোঝার চেষ্টা করছে, বা ফেসবুকে আসছে যে, অথবা আপনার যেটাকে বলে যে এফএম রেডিও, যেটা ওখানেও বলতে পারে যে কিভাবে করা যায়, অথবা তো এইগুলো কিন্তু আসছে না। তো এগুলো আমাদের মনে স্বাস্থ্যের প্রতি, আমরা শুধু মানে জিনিস বিক্রি করার ঢেউটিন এইসব বিভিন্ন দিচ্ছি, কিন্তু আমরা যে স্বাস্থ্যের জন্য যে একটা অ্যাডভার্টাইজমেন্ট, সেটার জন্য কিন্তু একটা গ্রুপ থাকা উচিত যারা এই স্বাস্থ্য প্রতিরোধের কিছু জিনিস দেখাবে। এক্ষেত্রে মিডিয়ার গুরুত্ব অনেক বেশি। এতক্ষণ আমরা যে আলোচনা করলাম, আমাদের দর্শক শ্রোতা যারা শুনলেন, তাদের উদ্দেশ্যে এই ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ অক্টোবর, যেটা আমরা বাংলাদেশ প্রতিদিন এবং আমাদের থেকে করার চেষ্টা করছি, আমাদের দর্শক শ্রোতাদের জন্য বিশেষ কোনো বার্তা দিতে চান কিনা? আমার একটাই বার্তা হবে যে এটা শুধুমাত্র কোনো বিশেষ জনগোষ্ঠীর কাজ না, আমাদের প্রত্যেকের ঘরে সন্তান রয়েছে, নারী রয়েছে, মা বোন শিশু রয়েছে। সুতরাং এটা ঘর থেকেই সবাইকে সচেতন হতে হবে, এবং ঘরের থেকে আমরা যদি প্যারেন্টিং করি এবং সেই সাথে যদি শিক্ষক থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ যদি সচেতন হয়, তাহলেই আমরা এটাকে প্রতিরোধ করতে পারবো। এবং আমি বলবো আপনারা ঘরে ঘরেই সচেতন
করেন এবং সেই সাথে আপনারা চিন্তা করেন যে এটা কিভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, এবং এই মানুষের কাছে পৌঁছাতে পারলেই আমরা ব্রেস্ট ক্যান্সারের যে মৃত্যুহার সেটা কমাতে পারবো। আমরা আশা করছি যে আমাদের দর্শক শ্রোতা যারা শুনলেন তারা বিশেষভাবে উপকৃত হবেন। আবারও অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। অনেক ধন্যবাদ বাংলাদেশ প্রতিদিন এবং আমরা নারী জীবনের জয়গানে আমাকে আমন্ত্রিত করার জন্য, এবং অনেক ভালো লাগলো। প্রিয় দর্শক, মনে রাখবেন স্তন ক্যান্সার প্রতিরোধযোগ্য এবং প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে নিরাময়যোগ্য। তাই নিজে সচেতন হয়ে অন্যকে সচেতন করি। আমাদের জীবন হোক স্বাস্থ্য, আশা, স্বপ্নে আলোকিত। বাংলাদেশ প্রতিদিন ও আমরা নারীর মাসব্যাপী আয়োজন জীবনের জয়গান, স্তন ক্যান্সার সচেতনতায় প্রেরণার গান চলবে প্রতিদিন নতুন আলোচনায়, নতুন বিশেষজ্ঞ অতিথি নিয়ে। সঙ্গে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।